পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তাঁর একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট এবং একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অর্থাৎ সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিআইডির কর্মকর্তাদের ধারণা আবেদ আলীর আরও সম্পদ রয়েছে। দর্শক, আজকের বার্তা কক্ষ থেকে আমরা আলাপ করব এই প্রশ্ন ফাঁসে চাকরিচ্যুত এবং একই সাথে 50 কোটি টাকার সম্পদের মালিক, বহু বেআইনি কাজের দুর্নাম কে এই আবেদ আলী। স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। আমার সাথে আজ আছেন প্রথম আলোর অনলাইনে ডেপুটি হেড অফ রিপোর্টিং রাজীব আহমেদ। রাজীব ভাই, শুরুতে তো দর্শকদের বলছিলাম আসলে আবেদ আলীর কথা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে প্রশ্নপত্র ফাঁসের সাথে সংশ্লিষ্ট এই নামটি উঠে এসেছে এবং সবাই আলাপ করছেন তাকে নিয়ে। শুরুতে যেটি জানতে চাইবো যে মানে এই আবেদ আলী আসলে উনি আসলে কে? মানে ঠিক আছে, বুঝতে পারলাম যে সাবেক গাড়ি চালক, উনি কিভাবেই বা এইরকম ভুল ঠিকানা, ভুল তথ্য দিয়ে এরকম একটা চাকরি পেলেন, আবার একই সাথে এত এত কোটি 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 টাকার সম্পদের মালিক হলেন, আবার মানে প্রশ্নপত্র ফাঁসের মতো একটা ঘটনার সাথেও তার এই ধরনের সংশ্লিষ্টতা। আসলে অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছি। কে এই ভদ্রলোক? না, আমরা যেটা এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি সেটা হলো আবেদ আলী সাহেব 1997 সালে পিএসসিতে গাড়ি চালক হিসেবে চাকরি নেন এবং পিএসসির কর্মকর্তাদের গাড়ি চালাতেন তিনি। ওনার বাড়ি হলো মাদারীপুরের ডাসার উপজেলায়। তো উনি চাকরিটা নিয়েছিলেন সিরাজগঞ্জের ঠিকানা দিয়ে। সিরাজগঞ্জে ওনার বাড়ি, সেই অনুযায়ী পিএসসি চাকরি হয়েছিল। এখন কিভাবে সেই চাকরি হয়েছিল, পিএসসি বা পুলিশ সেটা যাচাই করেছে কিনা সেটা এখন স্পষ্ট নয়। হ্যাঁ, এটা স্পষ্ট যে যাচাই করেনি। কারণ হলো যেহেতু ওনার ঠিকানা ওখানে নেই, পরে জানা গেল, পিএসসি জানতে পারলো যে আসলে মাদারীপুরে তার বাড়ি নয়, এই সিরাজগঞ্জে তার বাড়ি নয়। হ্যাঁ, তো সেটা স্পষ্ট যে শুরুতে যাচাই করা হয়নি। পিএসসি 2014 সালে যাচাই করতে গেল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তার জড়িত থাকার একটা প্রাথমিক প্রমাণ পেয়ে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। সেই চিঠিটা পাঠানো হয়েছিল সিরাজগঞ্জে, কিন্তু সেখান থেকে চিঠিটা ফেরত আসে, পরে জানা যায় যে তার বাড়ি ওখানে নয়। তো উনি প্রশ্নপত্র ফাঁস করেই বহু টাকার মালিক হয়েছেন, ঢাকায় বাড়ি করেছেন, ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কিনেছেন, গ্রামে ডুপ্লেক্স বাড়ি করেছেন, সেখানে উপজেলা নির্বাচনও করতে চেয়েছিলেন, ব্যাপক দান খয়রাতও করছিলেন, প্রচারণা চালাচ্ছিলেন। তো তাতে বোঝা যায় যে ওনার অনেক টাকার মালিক। এবং আমরা আজকে সিআইডি সূত্রে যতটুকু জানতে পেরেছি যে উনি অন্তত 50 কোটি টাকার সম্পদ থাকার কথা স্বীকার করেছেন এবং সিআইডির ধারণা যে এটা আরও বেশি হতে পারে। এখন দুদক যদি অনুসন্ধান করে তার সম্পদের পরিমাণটা কত, তাহলে হয়তো জানা যাবে যে আসলে তার পরিমাণ কত। এবং এটা যে ওনার প্রশ্ন ফাঁস থেকে আয়, সেটা কিন্তু বোঝা যায়, কারণ ওনার শুরু থেকে অন্য আয়ের কোনো উৎস সেভাবে জানা যায় না। এবং উনি একটা টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারেও বলেছেন যে উনি প্রশ্ন ফাঁসে জড়িত ছিলেন এবং সেখান থেকে যে আয় করেছেন, তিনি অবশ্য দাবি করেছেন যে উনি টাকাগুলো দান করে দিয়েছেন। আচ্ছা, আমি আসলে এরপরে যেটি জানতে চাইবো যে মানে নিয়োগ করবার ক্ষেত্রে মানে সকাল থেকে যেমন এই বিষয়টা নিয়ে যে কয়জন মানুষের সাথে কথা হলো, প্রত্যেকে একটা কমন কথা বলেছেন রাজীব ভাই, সেটি হচ্ছে যে একজন গাড়ি চালক কিভাবে এই কাজটা করতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে প্রথমত বিষয়টা তো এমন না যে একজন গাড়ি চালক, তার মানে এটা কিন্তু ওনাদের একটা জোট, ওনাদের একটা অসাধু জোট, যেটাকে আমরা সিন্ডিকেট বলি, চক্র বলি। সেই চক্রে আপনার পিএসসির 2জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক, সাবেক একজন সহকারী পরিচালকের নাম এসছে এবং পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ী, তারপরে যুবক, তারপর অন্যান্য সংস্থার 2-1জন কর্মচারীর নাম এসছে। মানে এদের পুরোটার একটা চক্র ছিল। পিএসসিতে যারা ছিলেন, পুলিশ এখন পর্যন্ত যারা বলছে, তারা আসলে প্রশ্নটা ফাঁস করার সঙ্গে জড়িত ছিলেন ওনারা, আর বাকিরা ছিলেন আসলে প্রশ্ন মানে যারা প্রশ্ন কিনবেন তাদের সংগ্রহের কাজে।
জি। তো তো এই পুরো জোটটা মিলেই বহু পরীক্ষার, এখন পর্যন্ত বলা হচ্ছে 30টির বেশি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে সেখান থেকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার চক্রের মানে কাজটি করেছেন এবং এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করেছেন। তো এখন আমাদের অনুসন্ধানে আমরা জানতে পেরেছি পিএসসি থেকে যে যারা জড়িত পিএসসির কর্মকর্তা তাদের সাথে তাদের প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থাকার বিষয়টা পিএসসি আরও 8-10 বছর আগে থেকে জানতো এবং তাদের দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তাদেরকে নানাভাবে কেউ সাময়িক বরখাস্ত ছিলেন, কাউকে দূরে পোস্টিং দেওয়া হয়েছিল। এইসব প্রশ্নপত্র তৈরি এবং এইসব কাজে তাদেরকে যুক্ত রাখা হয়নি। তাহলে প্রশ্ন আসতে পারে যে আসলে তারা প্রশ্নটা কোথা থেকে পেতেন, মানে একজন গাড়ি চালকের হাতে একটা প্রশ্ন কিভাবে চলে গেল? যারা যেসব কর্মকর্তাদের ধরা হয়েছে তারাই বা কোত্থেকে পেতেন? তারা তো মূল কাজে ছিলেন না। তো নিশ্চয়ই এটা অনুসন্ধানে, পুলিশের অনুসন্ধানে বা সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসবে। হয়তো এখনো অনেক নাম আছে যারা আসলে এই নাম ইয়েতে আসেনি, মামলায় আসেনি, মামলায় তাদের নাম এখনো আসেনি, কিন্তু তার ভবিষ্যতে অনুসন্ধানে এদের জবানবন্দিতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ওই নামগুলো আসতে পারে। সেক্ষেত্রে পিএসসির এখনকার বড় বড় কর্মকর্তারা কেউ আছেন কিনা সেটা সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে। নিশ্চয়ই তাই, কারণ একটা প্রশ্নপত্র তো আসলে মানে কয়েক হাত পার হয়েই তো এনার কাছে আসবার কথা, মানে খুব কমন সেন্স তো তাই বলে। সবশেষে যেটি জানতে চাইবো যে মানে এই তদন্ত তো নিশ্চয়ই সামনে আরো এখনো হচ্ছে, আরো নিশ্চয়ই অনেক তথ্য বেরিয়ে আসবে। এর সমাধান বা সম্ভাব্য শাস্তি যদি বলি বা বিচার যদি বলি, কি হতে পারে বা কি হওয়া উচিত, জাস্ট একটা বিশ্লেষণ। বিষয়টা হলো অপরাধীদের দমানো তখনই সম্ভব হয় যখন তাদের বিচার হয়। প্রশ্নপত্রে ফাঁসে এদের নাম আসছে আরও 8-10 বছর আগে। এতদিনে ওনারা যদি সেই 1-2 বছরের মধ্যে কারাগারে যেতেন, পরবর্তী ফাঁসের ঘটনাগুলোর সাথে ওনারা জড়িত থাকতে পারতেন না। কিন্তু ওনারা কিন্তু কারাগারে যাননি, মানে তাদের শাস্তি নিশ্চিত হয়নি। বিভাগীয় শাস্তিও খুব বেশি হয়নি, কারণ সাময়িক বরখাস্ত ছিলেন, চূড়ান্তভাবে বরখাস্ত হননি। কেউ কেউ আদালতের মাধ্যমে আবার চাকরিতে ফেরতও পেয়েছেন। তো তড়িৎ বিচার যদি হতো তাহলে কিন্তু এই শাস্তি হতো। শাস্তি হলে তারা অন্যরা সতর্ক হতেন। কিন্তু অন্যরা যখন দেখলেন যে ওদের তো বিচার হচ্ছে না, চাকরি থেকে হয়তো দূরে রাখা হয়েছে, কিন্তু ওনারা অনেক টাকার মালিক হচ্ছেন, অন্যরা তখন উৎসাহিত হচ্ছে। রাজ ভাই, এই 8-10 বছর ধরে যে ওনাদের কিছু করা হলো না বা কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এই 8-10 বছরের গ্যাপটা কেন তৈরি হলো? মানে এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? না, বিষয়টা হলো মামলা হয়, বিভাগীয় মামলা হয় অথবা অন্য মামলা হয়, সেই মামলা ঝুলতে থাকে। আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় তো দীর্ঘসূত্রতার একটা অভিযোগ আছে। এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী বাহিনী, বিচার বিভাগের কোন জায়গায় ঘাটতিটা সেটা আসলে খতিয়ে দেখে এইসব ক্ষেত্রে দ্রুত বিচার শেষ করার ব্যবস্থা করাটা খুব জরুরি। নিশ্চয়ই, একদমই তাই। রাজু ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে অনেকগুলো এই আবেদ আলীকে নিয়েই এতগুলো তথ্য রয়েছে, যেমন আরও কিছু আমার চোখে পড়ছে। আমাদের তো সবশেষ আরেকটি যে 50 কোটি টাকার সম্পদের যে বিষয়টি, সেটিতেও কিছুক্ষণ আগে আমাদের অনলাইনে এসছে। এবং এই যে এত কোটি কোটি টাকার সম্পদের মালিক তিনি, তার ভাইদের যে পরিচয়, একজন কৃষি কাজ করতেন, একজন অটোরিকশা চালাতেন। আবেদ আলী কিন্তু খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। জি, ওনার যেটা আমরা ওনার গ্রামে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে উনি 8 বছর বয়সে নিজের বাড়ি ছাড়েন এবং ঢাকায় কুলি হিসেবে কাজ করেন। তারপর ড্রাইভারি, গাড়ি চালানো শিখে পিএসসিতে চাকরি নেন। কিন্তু উনি এত 3 তলা বাড়ি করেছেন বা ওনার এত সম্পদ, কিন্তু ওনার ভাইরা কিন্তু একজন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, একজন কৃষি কাজ করেন। খুবই সাধারণ পরিবারের। আবার তিনি এলাকার মানুষদের কাছে নিজেকে মানে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। জি, আবাসন ব্যবসায়ী, শিল্পপতি হিসেবে পরিচয় দিতেন। রাজু ভাই, ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো নিয়ে সামনে আরো তথ্য আসলে সেসব নিয়ে আপনার সাথে নিশ্চয়ই আলাপ করবার সুযোগ হবে। আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর অনলাইনে ডেপুটি হেড অফ রিপোর্টিং রাজীব আহমেদ। আমরা আলাপ করলাম প্রশ্ন ফাঁসে চাকরিচ্যুত 50 কোটি টাকার সম্পদের মালিক কে আবেদ আলী। আপনি কি ভাবছেন? আমাদের জানতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলো। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।